তাহলে আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির বড় পার্ট চাইল্ড ডেভেলপমেন্ট কমপ্লিট, যেখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে। এর পরের পার্টটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন, মানে যে বাচ্চাগুলো গিফটেড বাচ্চা হতে পারে কিছু, আবার কিছু হতে পারে স্লো লার্নার্স হতে পারে, এদের সবাইকে নিয়ে একটা ক্লাসরুমে তুমি পড়াবে। ইনক্লুসিভ আর এক্সক্লুসিভ মানে আগে বলো। এক্সক্লুসিভ মানে স্পেশাল কিছু পার্সনের জন্য যেগুলো সেগুলোকে এক্সক্লুসিভ বলে। তো আমরা কি করছি, এটা ইনক্লুসিভ, মানে এখানে সবাই থাকবে, অ্যাভারেজ বাচ্চা থাকবে, গিফটেড চিলড্রেন্স থাকবে, স্লো লার্নার্সও থাকবে। তাদেরকে তুমি কি করে পড়াবে, সেই স্ট্র্যাটেজিটাই হচ্ছে ইনক্লুসিভ এডুকেশনের স্ট্র্যাটেজি। এই পার্ট থেকে 5 থেকে 7টা প্রশ্ন আসে। এর পরের পার্ট হচ্ছে পেডাগজি, মানে যেটা সাবজেক্টিভ পেডাগজি পড়ছি ওরকম, ওখানটাতে আলাদা করেই পেডাগজি আছে। মানে চাইল্ড ডেভেলপমেন্ট, ইনক্লুসিভ এডুকেশন আর পেডাগজি, এই 3টে থেকে 30 নাম্বার আসে, ম্যাক্সিমাম আসে চাইল্ড ডেভেলপমেন্ট থেকে, যেটা হয়ে গেল তোমাদের, এখনো রিভিশন হচ্ছে। আর এখান থেকে কিছুটা আর এখান থেকে কিছুটা। এবার ইনক্লুসিভ এডুকেশনের কনসেপ্টটা কি তাহলে, যেখানে সব রকম বাচ্চা থাকবে, এটাই হচ্ছে মূল বক্তব্য। তাহলে কোথাও যদি প্রশ্ন আসে যে ইনক্লুসিভ এডুকেশনে যারা স্লো লার্নার তাদেরকে আলাদা করে ক্লাসরুমে পড়ানো উচিত, এটা ঠিক না ভুল? ভুল। আলাদা ক্লাসরুমে থাকবে না, ওরা জেনারেলাইজ থাকবে। সেটা স্লো লার্নার্স হতে পারে বা ডিফারেন্টলি এবেলড হতে পারে, মানে ধরো কারো ঠিকমতো হাঁটতে পারে না, বা চোখে ঠিকমতো দেখতে পারে না, বা কান ঠিকমতো শুনতে পায় না, এদের জন্য আলাদা স্কুল না করে এদেরকে ইনক্লুসিভভাবে একটা ক্লাসরুমে পড়াতে হবে। এটা ইনক্লুসিভ এডুকেশনের লক্ষ্য, বুঝলে? আলাদা জায়গায় করলে কি হবে, ওরা নিজেদেরকে আলাদা ফিল করতে শুরু করবে, ওদের ব্যারিয়ারটা আরও বড় হতে থাকবে। সেই ব্যারিয়ারটা কমানোর জন্যই ওদেরকে একসাথে বসানো। তাহলে এখানটাতে আরও একটা বিষয় হবে যে টিচার কি করবে না, ডিসক্রিমিনেট করবে না, কেউ যদি ধীরে শেখে বা তাড়াতাড়ি শেখে তাদেরকে। তো দেখো কি প্রিন্সিপালস, এর কি ধর্ম। প্রথম ধর্ম বলছে ইকুইটি ওভার ইকুয়ালিটি। বলতে পারবে কেউ এটা, ইকুইটিটা কি আর ইকুয়ালিটিটা কি? আলোচনা করা হয়েছে এর আগে। বুঝিয়ে বলো। না, ওটা রেসপেক্ট টু ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। প্রত্যেকের যে চাহিদা সেটার দিকে ধ্যান দিতে হবে। না, ওটাও রেসপেক্ট টু ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। কাস্ট যারা থাকে ওদেরকে একটু স্পেশাল সুবিধা দিয়ে, মানে বরাবরিতে নিয়ে আসা, যেন ওরা সেই প্রিভিলেজটা পায়। কাস্ট যাদের আছে তাদেরকে, যদি বোঝানো হয়েছে, হ্যাঁ ঠিক আছে, না না কোনো অসুবিধা নেই। তো মানে যেটা সুবিধা ওরা, মানে ওরাও যেন ওই সুবিধাটা পায়। যাদের একটু কম জ্ঞান তাদেরকে এক্সট্রা ক্লাসেস দিয়ে সমানে সেই গ্যাপটা আরেকটা হচ্ছে সবাইকে সমানে। সেটাই রেমেডিয়াল টিচিংও বলে এটাকে। তো ইকুইটি বলছে, ধরে নাও একজনের কাছে 7 টাকা আছে, এটা একটা ছেলের কাছে 7 টাকা আছে এ, আর একটা বি এর কাছে আছে 3 টাকা। ইকুইটি যখন তুমি করবে, এবার তুমি একটা পার্সন, তুমি টিচার, তোমার কাছে আছে 10 টাকা, তুমি 10 টাকাকে এমনভাবে ভাগ করবে যেন এ এবং এ কে ভাগ করে দেওয়ার পরে এদের মাঝখানের যে এখন গ্যাপ কত আছে, 4 টাকা, সেই 4 টাকার গ্যাপটা যেন পূরণ হয়ে যায়, 4 টাকাটা যেন এখানে 0 হয়ে যায়। তাহলে তুমি একে দেবে হচ্ছে 3 টাকা, আর একে দেবে কত টাকা, 7 টাকা। তুমি একে দিলে 3, একে দিলে 7, তাহলে এই মুহূর্তে এর কাছে কত থাকলো, 10, বি এর কাছে কত থাকলো, 10। এটা হচ্ছে ইকুইটি। লার্নিং গ্যাপ পূরণ করার জন্য ইকুইটি দরকার। আর ইকুয়ালিটি কি বলে, দুজনকে সমান। তোমার কাছে 10 টাকা আছে, তাহলে তুমি একেও 5 টাকা দিবে, একেও 5 টাকা দিবে, দিয়ে আলটিমেট দেখা যাবে যে এর 7 আর 5 কত হলো, 12, আর এর ছিল 3 আর 5 হলো 8। তাহলে এদের মাঝখানে এখন ডিফারেন্স কত থাকলো, আগে যেটা ছিল সেটাই থেকে গেল, 4 আর 4 থেকেই গেল। এই ডিফারেন্সটাকে ফিল করার জন্য কি দরকার, ইকুইটি দরকার। তো সবাইকে সমানভাবে না দেখে যার বেশি চাহিদা দরকার তাকে তুমি বেশি চাহিদা দিয়ে দেখবে, যার একটু কম দিলেও হয়ে যাচ্ছে তাকে সেইভাবে করে নিয়ে প্রথমে, মানে প্রথম পদক্ষেপ এটা, যে লার্নিং গ্যাপটা যেন পূরণ হয়। হলো। নেক্সট হচ্ছে নো ডিসক্রিমিনেশন, মানে তুমি কাউকে আলাদা করে দেখবে না, এটা তো প্রথমেই বললাম, সবাইকে সমানভাবে দেখতে হবে। ফ্লেক্সিবল কারিকুলাম, কারিকুলাম মানে পাঠ্যক্রম, পাঠ্যক্রমটা ফ্লেক্সিবল হতে হবে কাদের জন্য, কাদের উপরে বেশ করে, এই যে কেউ স্লো লার্নার্স রয়েছে, কেউ ফাস্ট লার্নার্স রয়েছে, কেউ অ্যাভারেজ রয়েছে, সবার জন্য যেন, সবাই যেন অংশগ্রহণ করতে পারে,
লার্নিং প্রসেসে, সেই জন্য পাঠ্যক্রমটা ওদের অনুযায়ী ফ্লেক্সিবল হতে হবে, ওদের অনুযায়ী তোমাকে তৈরি করতে হবে। আমাদের স্কুলে কি রিজিড পাঠ্যক্রম, যা আছে বই থেকে সেটাই পড়তে হবে, কিন্তু এখানে বলছে পাঠ্যক্রমটা ফ্লেক্সিবল হতে হবে। নেক্সট হচ্ছে দেখো এখানটাতে কম্প্যারিজন করেছে ইনক্লুসিভ এডুকেশন, ইন্টিগ্রেটেড এডুকেশন এবং স্পেশাল এডুকেশন। ইনক্লুসিভ এডুকেশনের ওটা দেখতে হবে না, আগে আমার কাছে একটু বুঝে নাও। ইনক্লুসিভ এডুকেশন বেসিক্যালি কি বলছে, যারা গিফটেড, যারা স্লো এবং যারা অ্যাভারেজ সবাই কোথায় বসবে, একটা ক্লাসরুমে বসবে। এটা হলো তোমার ইনক্লুসিভ এডুকেশন। এটা হচ্ছে রেগুলার স্কুল ফুল পার্টিসিপেশন, ব্র্যাকেটে লেখা আছে, মানে রেগুলার স্কুলে এটা মেনটেন করা উচিত এবং এখানে সবার পার্টিসিপেশন ফুললি থাকবে। তারপরে আছে ইন্টিগ্রেটেড এডুকেশন। এখানটাতে কি হচ্ছে, রেগুলার স্কুল বাট লিমিটেড, মানে পার্টিসিপেশনটা লিমিটেড হবে। কারণ কি, এর পরের পয়েন্টটায় দেখো লেখা আছে অন দ্য চাইল্ড ফিটিং ইন, মানে বাচ্চাটা পাঠ্যক্রমের সঙ্গে ফিট করবে, পাঠ্যক্রম বাচ্চার জন্য ফিট হবে না, মানে বাচ্চাটা স্কুলের সিস্টেমের সঙ্গে গিয়ে ফিট করবে। এটা হচ্ছে কি ইন্টিগ্রেটেড এডুকেশনের বক্তব্য, মানে যেটা আমাদের স্কুল, নর্মাল স্কুল। ইনক্লুসিভ এডুকেশনে কি হবে, অন চেঞ্জিং দ্য সিস্টেম, সিস্টেমটা কার জন্য চেঞ্জ হবে, বাচ্চাদের জন্য। তাহলে ইনক্লুসিভ আর ইন্টিগ্রেটেডের মধ্যে পার্থক্য বুঝলে। এরপরে আছে স্পেশাল এডুকেশন। স্পেশাল এডুকেশনটা কি, সেগ্রিগেটেড, সেগ্রিগেটেড মানে আলাদা করা। এটা হবে কি স্পেশাল স্কুলস, মানে এইখানটাতে যেসব চাইল্ডের মানে বড় ডিসেবিলিটি রয়েছে তাদের নিয়ে এই জায়গাটাতে করা হয়। এখানে লেখা আছে দেখো ফোকাস কি অন দ্য চাইল্ডস ডিসেবিলিটি, এখানটাতে চাইল্ডের যে ডিসেবিলিটি আছে সেটাতেই বেশিরভাগ ফোকাস করা হয়। এবং অ্যাপ্রোচ কী হয় এখানটাতে, ক্লিনিক্যাল বা মেডিকেল, মানে তারা যেন সেই রোগ ব্যাধি থেকে মুক্তি পায়, এখানে অ্যাপ্রোচটা। ইন্টিগ্রেটেড এডুকেশনে অ্যাপ্রোচ কি, রিমেডিয়াল, রিমেডিয়াল মানে রিমেডিয়াল টিচিং, বলো। মানে এক্সট্রা ক্লাসেস, হুম। এক্সট্রা ক্লাস। এই গ্যাপ পূরণ করার জন্য এক্সট্রা ক্লাস দেওয়া, সেটা হচ্ছে রিমেডিয়াল টিচিং। আর ইনক্লুসিভ এডুকেশনে কি ধরনের অ্যাপ্রোচ হবে, সোশ্যাল অর রাইট বেসড, মানে নর্মাল সোসাইটিতে যেরকম থাকে ইনক্লুসিভ এডুকেশন বেসিক্যালি তাই। যেন সবাই নিজের রাইট বুঝতে পারে, সোসাইটি যেভাবে চলছে সেভাবেই যেন পড়াশোনা হয়। আচ্ছা, এবার আমরা ইনক্লুসিভ এডুকেশনের এনভায়রনমেন্ট দেখবো। এখানটাতে কি হয়, ফুললি সাপোর্টিভ, টিচাররা সাপোর্ট করবে, কারণ এখানে ক্যারিকুলাম কি হচ্ছে, বাচ্চার উপরে বেস করে চেঞ্জ করা হচ্ছে। এবং অ্যাডাপটিভ হবে, মানে অ্যাডাপটিভ মানে কোনো কিছু অ্যাডাপ্ট করা, মানে বাচ্চার অনুযায়ী কারিকুলাম অ্যাডাপ্ট হচ্ছে বা স্কুল অ্যাডাপ্ট হচ্ছে। আর এখানটাতে কি হবে, ইন্টিগ্রেটেডে একটু রেস্ট্রিকটিভ হবে, কারণ কি এখানটাতে বাচ্চাদের কি হতে হচ্ছে, ফিটিং ইন হতে হচ্ছে, বাচ্চাকে কারিকুলামের অনুযায়ী রেডি হতে হচ্ছে, তাহলে একটু রেস্ট্রিক্টেড হবে। আর স্পেশাল এডুকেশন কি হবে, ফুললি রেস্ট্রিক্টেড, কারণ সেখানটাতে স্পেশালি এবলড স্টুডেন্টসরা আছে, তাদেরকে রেস্ট্রিকশনের মাধ্যমে রেখে ক্লিনিক্যালি তাদের উন্নতি ঘটানো হচ্ছে। হলো, এরপর হচ্ছে অ্যাড্রেসিং লার্নার্স উইথ ডাইভার্স ব্যাকগ্রাউন্ডস। দেখো তুমি যখন পড়াচ্ছ ক্লাসরুমে, এখানে যদি সবাই একই রকম হতো তাহলে কি আমাকে এভাবে পড়াতে হতো, তাহলে আমি নোটটা দিয়ে দিতাম, একটা কোড দিয়ে দিতাম, তোমরা সেই কোডটাতেই বুঝে যেতে, মানে রোবট, ইউ আর বিং এ রোবট। কিন্তু আমরা সবাই হিউম্যান বিং, তাহলে আমরা বিভিন্ন ডাইভার্স জায়গা থেকে এসেছি, প্রত্যেকের লোকালিটি বা যেটা ব্যাকে রয়েছে, ব্যাক এন্ড থেকে যেটা কাজ করছে সবার আলাদা, তো সবার জন্য আমাকে বোঝাতে হচ্ছে, তোমাকেও তাই করতে হবে। তো তুমি আগে অ্যাড্রেস কি করে করবে যে তারা আলাদা। প্রথমত হচ্ছে সোশ্যালি এবং কালচারালি ডিসঅ্যাডভান্টেজড, মানে সোসাইটিতে বা সাংস্কৃতিকভাবে যারা একটু পিছিয়ে আছে। যেমন ধর এখানে বলে দিচ্ছে চিলড্রেন ফ্রম শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অর আদার ব্যাকওয়ার্ড কমিউনিটিস, ওবিসি যেটা, এরা কি হয়, বা এরা ছাড়াও লিঙ্গুইস্টিক মাইনরিটিস, মানে ধরো আমরা এখানে বাংলায় পড়াই, এখানে কিছু মারোয়ারির ছেলে আছে যারা হিন্দিতে কথা বলে, ওরাও কিন্তু ব্যাকওয়ার্ড, ওরা আমাদের সঙ্গে কমিউনিকেট করতে পারে না সহজে। তারপরে কি আছে, লো ইনকাম ব্যাকগ্রাউন্ডস, কেউ হয়তো এখানে কম ইনকাম করছে, সেও নিজেকে কি হীনমন্যতায় ভুগছে, তো এদের তুমি অ্যাড্রেস করে আলাদা যেন করতে পারো, প্রাথমিক অবস্থায় তুমি অ্যাড্রেস করছো আলাদা কি হতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে গিফটেড অ্যান্ড ক্রিয়েটিভ লার্নার্স, এরা আবার একটু আলাদা। এরা কি করে, নর্মালি মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে এরা সেভাবে চিন্তা ভাবনা করতে পারে না, এরা অন্যভাবে চিন্তা ভাবনা করে, এবং ওদের চিন্তা ভাবনার যে কি বলবো কোয়ালিটিটা, সেটা কিন্তু মাচ বেটার দ্যান অ্যাভারেজ পিপুল। তো সেটাও তোমাকে ধরতে হবে, এখানে কিছু গিফটেড লার্নার্সও রয়েছে, এখানটাতে কিছু ওরা কি করে ডাইভারজেন্স থিঙ্কিং করে, একটা কনভার্জেন্স হয়, কনভার্জেন্ট একটা ডাইভারজেন্ট। ডাইভারজেন্ট মানে যাদের চিন্তা ভাবনাগুলো অনেক দিকে ভাগ হয়, আর কনভার্জেন্ট মানে যারা লজিক্যালি ভাবে, যে কোনো একদিকে ভাবে। এই কনভার্জেন্ট যারা চিন্তা করে তাহলে তারা খুব ভালো ম্যাথামেটিক্স করতে পারে, যারা ডাইভারজেন্ট চিন্তা ভাবনা ভালো করে তারা ভালো কবিতা লিখতে পারে, আঁকতে পারে ভালো,
তো গিফটেড লার্নার্সরা কি চিন্তা ভাবনা করে কিরকম ভাবে, ডাইভারজেন্ট ওয়েতে, ঠিক আছে, গিফটেড বা ক্রিয়েটিভ লার্নার্সরা। আরেকটা কি, দোজ হু নিড এনরিচড ম্যাটেরিয়ালস, মানে ধরে নাও এখানটাতে আমি নর্মাল ম্যাটেরিয়াল দিচ্ছি, তখন তোমার মনে হচ্ছে যে না এটা তো আমি পারবো, নর্মাল কোশ্চেন দিয়েও দেখো তোমার তাই মনে হচ্ছে। তো ওদের কি দরকার, প্রত্যেক মুহূর্তে ওদের একটা খিদা থাকে যে তুমি ওদেরকে ভালো ম্যাটেরিয়াল দেবে, এবং সেই ম্যাটেরিয়াল দেখে প্রচুর ডাটা থাকবে, সেখান থেকেও পুরোটা কনজিউম করে নিতে পারবে। নেক্সট বলেছেন হায়ার অর্ডার থিঙ্কিং টাস্ক টু স্টে এনগেজড, মানে তাদেরকে এমন কাজ দিতে হবে যেগুলো একটু সাধারণ মানুষের থেকে বেশি ক্রিটিক্যালি ভাবতে হয়, বুঝলে? আচ্ছা, এরপরে হচ্ছে লার্নার্স উইথ ডিফিকাল্টিস, কি কি আছে, ডিসলেক্সিয়া, কি বলেছিলাম টেক্সট থেকে লেক্স এসেছে, তার মানে টেক্সট পড়তে পারে না, মানে রিডিং এর সমস্যা রয়েছে, বি কে ডি পড়ে, 6 কে 9 পড়ে, এটা হচ্ছে ডিসলেক্সিয়া, ঠিক আছে। তারপরে হচ্ছে ডিসগ্রাফিয়া, গ্রাফিক্স মানে কি, কিছু আঁকা, তাহলে আঁকা মানে আউটপুট দিচ্ছ, তাহলে গ্রাফিয়া আউটপুটের সঙ্গে বা প্রোডাক্টিভ স্কিলের সঙ্গে যুক্ত হবে, মানে লেখার সঙ্গে। ডিসগ্রাফিয়া মানে যে লিখতে পারে না, মানে ওর মাথায় আছে যে ও বি লিখবে কিন্তু ও লিখে দিচ্ছে ডি। আমার ছোটবেলায় ছিল ডিসগ্রাফিয়া, সাদা লিখতে গিয়ে সদা লিখে দিতাম বা সদ লিখে দিয়ে চলে আসতাম, আকার খুব ভুল করতাম। এগুলো বড় হতে হতে ঠিক হয়ে যায়। আর এটা কি, ডিসক্যালকুলিয়া, ডিসক্যালকুলিয়া কি, ক্যালকুলেশনের সমস্যা, মানে ম্যাথের সমস্যা, ঠিক। এরপর হচ্ছে এডিএইচডি, এখন সবার অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। মানে এদের কি হয়, অ্যাটেনশন ডেফিসিট মানে অ্যাটেনশন ওরা বেশিক্ষণ একটা জায়গায় রাখতে পারে না, অ্যাটেনশন ডেফিসিট, অ্যাটেনশনটা কম, এবং ওরা হাইপার অ্যাক্টিভ হয়। এই যে হাইপার অ্যাক্টিভ, এটা তুমি ওকে দেখে বুঝতে নাও পারতে পারো, ওর ভেতর ভেতর অনেক কিছু চলছে, ওই জন্য ওর অ্যাটেনশন থাকছে না। এটা কি করে বুঝবে, তোমরা যখন পড়াবে তখন দেখবে কিছু স্টুডেন্ট তোমার সঙ্গে আই কন্ট্যাক্ট করতে পারে না, তো দে আর সাফারিং ফ্রম দিস আইদার, আবার কেউ আই কন্ট্যাক্ট করে আছে তো আই কন্ট্যাক্ট করেই আছে, কিন্তু তুমি যেটা বলছো সেটা রিসিভ করছে না, তো দুই ধরনের এডিএইচডি হয়। এবার হচ্ছে স্ট্র্যাটেজিস ফর ইনক্লুসিভ ক্লাসরুম। এবার তুমি ইনক্লুসিভ ক্লাসরুমে যেখানে সব ধরনের বাচ্চা রয়েছে সেখানে তুমি কি করে পড়াবে। প্রথমত হচ্ছে ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিং, মানে তোমাকে একটা ডিজাইন করতে হবে যেটা ইউনিভার্সাল হবে সব বাচ্চার জন্য, যেন সব বাচ্চা সেটাতে অংশগ্রহণ করতে পারে। এবং সেখানটাতে কি বলেছে, প্রোভাইডিং মাল্টিপল ওয়েজ, বিভিন্ন ওয়েতে তোমাকে ওদের কাছ থেকে উত্তর নিতে হবে, মানে এরকমই না যে শুধু বইভিত্তিকই পড়াশোনা হলো, আরও বিভিন্ন ওয়ে রাখলে, কারণ এখানে তো গিফটেড লার্নার্সও রয়েছে, স্লো লার্নার্সও রয়েছে, তারা নিজেদেরকে প্রকাশ করবে কি করে, তাই না? তারপর লেখা আছে রিপ্রেজেন্ট ইনফরমেশন অ্যান্ড এক্সপ্রেস হোয়াট দে নো, যেন তারা যেটা জানে সেটা যেন প্রকাশ করতে পারে, ঠিক। এরপর হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্রোগ্রাম, এটা কাদের জন্য, এটা হচ্ছে যারা একটু স্লো লার্নার্স তাদের জন্য, মনে রাখবে ইউডিএল সবার জন্য, আইইপি কাদের জন্য, স্লো লার্নার্সের জন্য। ক্রিয়েটিং এ টেলার্ড প্ল্যান ফর স্টুডেন্টস উইথ স্পেসিফিক লার্নিং নিডস, কারো ধরো ডিসক্যালকুলিয়া আছে, তো তুমি তাকে আলাদা করে অঙ্ক দিলে, এবং পরের দিন যে অঙ্কটা দিলে সেটা আগের দিনের সঙ্গে কি থাকলো, মিল থাকলো, ওই জন্য বলছে টেলার্ড প্ল্যান। তাহলে কি করতে হবে, এটা আইইপি কাদের জন্য, স্লো লার্নার্সদের জন্য। পিয়ার টিউটারিং, একজন বন্ধু আর একজন বন্ধুকে খুব ভালো করে পড়াতে পারবে ইনক্লুসিভ ক্লাসরুমে, ও তোমার ভেতরের খামতিটা বুঝতে পারবে, আমি যতটা না বুঝতে পারবো, তাই না? তারপর হচ্ছে কোলাবোরেটিভ টিচিং, বিভিন্ন দেখবে যে বড় বড় যে সব এডুকেশনাল সংস্থা, ওদের দেখবে সাইকোলজিস্ট ভাড়া করে, ওরা মাসে একবার করে যায় ওরা, বা মিউজিকের টিচার তো নর্মালি থাকা উচিত। আমাদের স্কুলে স্টেম ল্যাব, ওখানটাতে কি হয়, ছেলেপেলেরা রোবট বানায় স্কুলে বসে, তো মানে তুমি বাকি যেসব অ্যাসপেক্টস রয়েছে তাদের সঙ্গে কোলাবোরেট করছো, তারা এসে সেই জায়গাগুলো দেখছে। সাইকোলজিস্টরা কি করে, বোঝে, যেমন এই যে ফিজিক্সওয়ালা নাম শুনেছো, ফিজিক্সওয়ালাতে নিটের জন্য পড়ায়, নিট জয়েন্টের জন্য, তো ওখানে ওরকম ওদের মাসে মাসে একজন করে আসে এবং পুরো ইন্ডিয়া ঘুরে, প্রত্যেকটা সেন্টারে যায়, সেন্টারে গিয়ে বাচ্চা কাচ্চাদের তো সেখানে ধরো 12-14 ঘন্টা পড়তে হয়, ও তো ডিপ্রেশনে চলে যাবে, তার ডিপ্রেশনের রুট কজ কি, তার বাড়ির ব্যাকগ্রাউন্ড কেমন, সব ও ডিটেলে স্টাডি করে 1 মাস করে থাকে, তারপর ওখান থেকে আবার অন্য জায়গায় যায়, সেখানটাতে একটা হয়তো প্ল্যান কিছু বানিয়ে দিয়ে চলে যায়, বুঝলে? এটা হচ্ছে কি কোলাবোরেটিভ টিচিং, মানে শুধু শুধু টিচার না, সাবজেক্টের টিচার না, বাকি সব ধরনের টিচার থাকবে সেখানে, বা বাকি সব ধরনের পার্সোনালিটি থাকবে। সেন্সিটাইজেশন, বাচ্চারা কিছু কিছু ক্ষেত্রে সেন্সিটিভ হয়, কিছু বাচ্চাকে তুমি ওটা বললে যেটা হয়তো তুমি নর্মালি বললে, কিন্তু ওটা সেন্সিটিভিটির জন্য নিয়ে নিলো, কাঁদতে শুরু করলো, পরের দিন থেকে ও স্কুলে আসছে না, তো তোমাকে এরকম কিছু করা যাবে না যার ফলে ওর সেন্সিটিভিটিতে তুমি
আঘাত করে দাও, মানে সেনসিটিভ বাচ্চাদেরকে, তাই তো? সেটাই বলছে। এবং তুমিও করবে না, ওর বন্ধুরাও যেন না করে, সেটাও তুমি দেখবে। একটু আগে হয়েছে নাকি? এখন হয়ে গেল আরেকবার। তারপর হচ্ছে ইম্পর্টেন্ট অ্যাক্টস অ্যান্ড পলিসিস, এগুলো একটু মাথায় রাখতে হবে। দেখো প্রথম আছে আরপিডব্লিউডি অ্যাক্ট, মানে এটা হচ্ছে মানে পার্সন উইথ ডিফিকাল্টিস যারা, তাদের জন্য এই একটা। এটা বলছে যে ডিসেবিলিটি ছিল আগে 7 ধরনের, এখন সেটাকে বাড়িয়ে কত হয়েছে, 21 ধরনের ডিসেবিলিটিকে ধরা হয়েছে। এবং 4% গভর্নমেন্ট জব এদের জন্য রিজার্ভ করে রাখা হয়েছে। ঠিক আছে, এটা কত সালে হয়েছে, 2016 সালে। তাহলে আরপিডব্লিউডি 2016 অ্যাক্ট কি বলছে, যে 21 ধরনের ডিসেবিলিটি হয় এবং তাদের জন্য গভর্নমেন্ট জবে কতটা জায়গা থাকে, 4%। ইম্পর্টেন্ট টার্ম কিন্তু, মানে যা যা কোশ্চেন এসেছে প্রিভিয়াস ইয়ারে সেটাই এই ম্যাটেরিয়ালে আছে, তার বেশি কিছু নাই, এর বেশি কিছু বইয়ে আছে। ঠিক আছে, তো এখান থেকেও যদি শর্ট করো তাহলে মুশকিল হয়ে যাবে। রাইট টু এডুকেশন বলো। 14 বছরের বাচ্চা পর্যন্ত বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা। আর যারা পার্সন উইথ ডিসেবিলিটিস তাদের 6 থেকে 18 বছর। নর্মাল পার্সনদের জন্য 6 থেকে 14, তার থেকে বেশি হচ্ছে 6 থেকে 18। বুঝলে হরপ্রিয়া? আরটি রাইট টু এডুকেশন অ্যাক্ট বলছে যে কোনো বাচ্চা যার 6 থেকে 14 বছর বয়স সে বিনামূল্যে পড়াশোনা করতে পারবে, আর যে বাচ্চার ডিসেবিলিটি রয়েছে সে 6 থেকে 18 বছর পর্যন্ত বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। এটা স্টেটকে প্রোভাইড করতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ন্যাশনাল এডুকেশনাল পলিসি, এনইপি 2020। কি বলছে এটা? হ্যাঁ হ্যাঁ, প্রোভাইড করে। প্রাইমারি স্কুলে টাকা লাগে না তো, প্রাইমারি স্কুলেও টাকা লাগে না, ওই জন্য বন্ধ হয়ে যাচ্ছে। ন্যাশনাল এডুকেশনাল পলিসি কি বলছে, ইকুইটেবল অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন। ইকুইটি মানে একটু আগে বললাম, আর ইনক্লুসিভ এডুকেশন পড়ছি আমরা, সেটার উপরে ফোকাস করেছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। অ্যান্ড দ্য ক্রিয়েশন অফ স্পেশাল এডুকেশন জোনস ফর ডিসঅ্যাডভান্টেজেড রিজনস, যে জায়গাগুলো ধরো দরকার, যেখানটাতে ধরো যেমন স্পেশাল স্কুল হয় কিছু, ইএমআরএস এর নাম শুনেছো? ইএমআরএস হচ্ছে মানে এই স্কুলগুলো ট্রাইবাল এরিয়াতে থাকে, মানে যেসব এরিয়ায় এসটি স্টুডেন্টস বেশি আছে তাদের উন্নতি ঘটানোর জন্য। বুঝলে? তাহলে ওই রিজনগুলো ইএমআরএস এর হয়। ইএমআরএস এর বেতন প্রচুর, মানে সিটেট দেওয়ার পরেই চাকরি পাওয়া যায়, এবং ওদেরকে ওই ট্রাইবাল এরিয়াতে গিয়ে পড়াতে হয়। রেসিডেন্সিয়ালও হয়, কিছু কিছু টিচার ওখান থেকেই পড়ান। বুঝলে? টিপস কি আছে, অলওয়েজ চুজ প্রো চাইল্ড অপশন। ইফ কোশ্চেন আস হাউ টু হ্যান্ডেল স্ট্রাগলিং স্টুডেন্ট, দ্য আনসার ইজ নেভার সেগ্রিগেট দেম। মানে তুমি কখনোই তাদেরকে আলাদা করবে না। কি করবে তুমি? আর পানিশ দেম, তুমি তাদেরকে পানিশও করবে না। ইট ইজ অলওয়েজ অ্যাডাপ্ট দ্য টিচিং মেথড। টিচিং মেথডটা বাচ্চার জন্য পরিবর্তন হবে। অ্যাভয়েড লেভেলিং, লেভেল করবে না। কোনো বাচ্চা স্লো, কোনো বাচ্চা গিফটেড, কোনো বাচ্চা অ্যাভারেজ, এরকম করে লেভেল করবে না। ঠিক। নেক্সট হচ্ছে অ্যাক্টিভ পার্টিসিপেশন। তো সবেতেই প্রোগ্রেসিভ এডুকেশনেও দরকার, চাইল্ড সেন্ট্রিক এডুকেশনও দরকার, ইনক্লুসিভ এডুকেশন, সব জায়গাতে অ্যাক্টিভ পার্টিসিপেশন। তারপরে আমরা পরের পাতায় চলে এসো, 5টা কোশ্চেন করবো। হ্যাঁ এটা তো উঠেছে। প্রথম কোশ্চেনটা বলো তো, ঝট করে পড়ে বলো, পরের পাতায়। প্রথমটা হুম which of the following is the primary characteristic of inclusive education? তারা 1 মিনিট সবাই দাগাও, কেউ বলবে না। নিচে আনসার আছে, নিচটাও দেখবে না কেউ, এরকম করে মুড়িয়ে নাও, 1 থেকে 5 পর্যন্ত দাগাও। ভিডিওটা একটু বন্ধ করে দাও তো। রেডটা তো হুম